আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা নেপথ্যে কারা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। রিফাত রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনাকে দিয়ে আজকে শুরু করতে চাই, যেহেতু বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা নেপথ্যে কারা, এই বিষয়গুলো আপনার কাছ থেকেই আমরা ভালো জানতে পারবো বলে আশা করি, যেহেতু আপনি এখনও ক্যাম্পাসে আছেন। সরাসরি আলোচনায় যাই, আসলে বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা আপনি দেখছেন এর পিছনে আসলে কারণ কি, কারা সঙ্গে জড়িত মনে হয়? ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি যদি একটু গোড়ার দিকে যেতে হবে, আমাদের তো প্রত্যেকটা জিনিস, আজকে আমরা যে জিনিসটা দেখতেছি সেই জিনিসটার প্রেক্ষাপট যদি আমি এখন না বলি, বা পিছনের কী কী ঘটনাগুলো আসলে দায়ী হতে পারে সম্ভাব্য, সেগুলো যদি আসলে আমরা ওই পয়েন্টগুলো, ডটগুলো যদি আমরা খুঁজে না বের করি, ডটগুলো মেলানো তো পরে, আগে তো খুঁজে বের করতে হবে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এটা গত বছর অভ্যুত্থানের ঠিক পরপর সময়, দিনটা ছিল হলো গিয়ে 12ই আগস্ট। 12ই আগস্টে আমরা টিএসসিতে বসেছিলাম, সবগুলো ছাত্র সংগঠন যখন ওখানের ভিতরে বসা হয়, তো আমি ওই দিন প্রস্তাবনা আকারে দিয়েছিলাম যে আগামীর ছাত্র রাজনীতি কীভাবে চলবে, এইটা নিয়ে নানাবিধ প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজের ভিউ দিয়েছিল। দুটো বাম সংগঠন, আমি এখন সেই নামগুলো আসলে করতে চাচ্ছি না, যেহেতু হয়তো বা আলোচনাটা অন্যদিকে যাবে। তারা যখন শিবির ওইখানের ভিতরে উপস্থিত ছিল, তারা আসলে প্রোগ্রামটা বয়কটও করেছিল ওই ইসের ভিতরে। তো ওখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, বাট অধিকাংশ ছাত্র সংগঠন এবং প্রত্যেকেই আসলে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে, জুলাই বিপ্লবের পক্ষে নিজেদের অবস্থান নিয়েছে, এবং একটা সবার আসলে একটা চাচ্ছিল, একটা প্ল্যাটফর্ম চাচ্ছিল যেখানে সবাই বসবে, সবাই বসেছিল। তো সেদিন এক একজন এক একটা ইস্যুর সময় ওইখানে আমি প্রস্তাবনা দিয়েছিলাম যে ছাত্র রাজনীতির একটা নতুন রূপরেখা ঠিক করতে হবে, এবং আমরা যেহেতু 9 দফার ভিত্তিতে আসলে 1 দফাটাই গিয়েছে, 9 দফায় বলা হয়েছিল লেজর ভিত্তি ছাত্র রাজনীতি থাকতে পারবে না ক্যাম্পাসে। লেজর ভিত্তিটা আসলে কোন পর্যন্ত লেজর ভিত্তি হবে এবং কোন পর্যন্ত দলীয় জায়গা থেকে আদর্শিক ছাত্র রাজনীতির বোঝাপড়া হবে, সেই জিনিসটার আসলে মনে হয় আমাদের একটা লাইন সবার সাথে কথা বলে টানতে হবে, যে এতটুকু গেলে সেটা একটা দলের সাথে আদর্শিক জায়গায় মেলে, বা এর থেকে বেশি যদি চলে যায় সেটা আসলে লেজর ভিত্তিক পর্যায়ে পড়বে। কারণ আমরা ক্যাম্পাসে আরও একবার শিক্ষার্থীদেরকে সরকারি দলের বা বিরোধী দলের বা রাজনৈতিক দলের কোনো লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চাইনি। তারপরে সেখানে আরও একটা বড় প্রস্তাবনা ছিল যে পরিবেশ পরিষদ যেটা গঠিত হয়েছিল, ওইটা আসলে এখন ইনভ্যালিড, ওটার আসলে গুরুত্ব নেই। কারণ ওইখানে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগকে তো আমরা আর ক্যাম্পাসের ভিতরে দেখবো না, এই জায়গার ভিতরে আসলে সবাই সেইখানে সহমত ছিল। এবং ওইটা আসলে 90 পরবর্তী যে সেটেলমেন্ট হয়েছে, সেটেলমেন্ট ভেঙে গিয়েছিল বলেই তো আসলে 24 এসেছে, তাই ওইটাও আসলে মানে ইনভ্যালিড হয়ে গেছে। তো নতুনভাবে আমরা কোন প্ল্যাটফর্ম যাব, আমাদের মাঝে কোন সামাজিক চুক্তিটা হয়েছে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে, যার মধ্য দিয়ে সকল ছাত্র সংগঠন এবং যারাই আগামীতে ছাত্র রাজনীতি করবে তারা কোন ভার্সনে করবে, সেই জিনিসটা নিয়ে আমরা আসলে কথা বলেছিলাম। এবং সেইখানের ভিতরে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, পরবর্তীতে আর একটা বৈঠক ডাকা হবে, সেই বৈঠকের ভেতরেই সিদ্ধান্ত হবে কি করবে। এবং 1 মাস কোনো ছাত্র সংগঠন নিজ নিজ ব্যানারে কাজ করবে না, যেহেতু একটা ন্যাশনাল ক্রাইসিস এবং একটা পট পরিবর্তনের সময়, এবং পট পরিবর্তনের মধ্যে সবাইকে আসলে ছাড় দিয়ে চলতে হয়। সবাই আসলে নিজ নিজ ব্যানার বাদ দিয়ে সকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 1 মাস তাদের কর্মসূচিগুলো করবে। এই জায়গায় তারা জাতীয় ঐক্যের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়েছিল, ছাত্র ঐক্যের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়েছিল। ওই কাজটা আসলে ছিল দায়িত্বটা ছিল লিয়াজো কমিটির, যে লিয়াজো কমিটির প্রধান ছিলেন মাহফুজ আলম, যিনি পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হয়েছেন। এই প্রশ্নটা আমি এখান থেকেই আসলে মাহফুজ আলমকে করতে চাই, যে কেন ওই মিটিংটা আরেকবার হয়নি ছাত্র সংগঠনগুলোর সাথে। আপনি তো লিয়াজো কমিটির প্রধান ছিলেন, লিয়াজো কমিটির কাজ তো শুধু হলো গিয়ে উপদেষ্টা নিয়োগ দেওয়া না এবং পরবর্তীতে গিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বা পরবর্তীতে গিয়ে উপদেষ্টা হয়ে যাওয়া না। আপনার তো এই কাজটা ছিল, আপনি কেন ছাত্র রাজনীতির যে রূপরেখার যে প্রস্তাবনাটা এসেছিল সেই কাজটা সম্পূর্ণ করে আপনি যাননি, কিসের বাধাতে আপনি যাননি? এই প্রশ্নটা আমি ইনিশিয়াল জায়গা থেকে করতে চাই। আপনার কাছে কি মনে হয়, আমি এই কোশ্চেনটার অ্যান্সার তো তিনি দিতে পারবেন। মানে আমি কি বলতেছি, আমি এখানে ফ্যাক্টগুলো বলবো। আমি শুরুতেই বলেছি যে আমাদের আসলে ডটগুলো মিলাতে হবে, আমি ডটগুলোই আপনাদেরকে দিচ্ছি, কারণ এই ঘটনাগুলো আজ পর্যন্ত কেউ পাবলিকলি বলে নাই। এটা তো আসলে একটা ক্লোজ ডোর মিটিংয়ের কথা, বাট আজকে এখন এই জিনিসগুলো আসলে কথাগুলো বলতে হচ্ছে, আমাদেরকে এই কথাগুলো নিয়ে আসতে হবে বাইরে। সেকেন্ডারি, আমরা যখন হলো গিয়ে ক্যাম্পাসের ভিতরে এই লেভেলের একটা সামাজিক চুক্তির মধ্য দিয়ে আমরা যাবো এরকম একটা ভাব, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ওই সময়কার যিনি হলো ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সাদিক ক্যাম্পকে দেখা গিয়েছিল হলো গিয়ে ভিসির সাথে ভিসির প্রোটোকলে। সে ভিসির সাথে সব জায়গার ভিতরেই যেতেন, ভিসির সাথে হলো গিয়ে সে দাঁড়া থাকতেন, এক কথায় ছিল ভিসির প্রোটোকল।
মানে কে ভিসিকে কে চালায় সেই কোয়েশ্চেনটা আসলে ছিল। এবং ততদিন পর্যন্ত আসলে সাদিক কায়েমকে তো পরিচয় উন্মুক্ত হয়নি, পরিচয়টা উন্মুক্ত হয়েছিল যখন হলো গিয়ে ভিসি সকল ছাত্র সংগঠনকে আলাদা আলাদাভাবে ডেকে কথাগুলো বলতেছিলেন, মিটিং করতেছিলেন। ওই সময়ের ভিতরে ছাত্র শিবিরের পক্ষ থেকে কে গিয়েছে এই কোয়েশ্চেনটা উঠেছে, সেই সময় আসলে সাদিক কায়েমের নামটা আসলে সামনে আসে। সো এর আগে সাদিক কায়েম আসলে ভিসির সাথেই ছিল, বাট সে কখনো নামগুলো বলেনি বা ই করেনি। সো ওই দিনের মধ্য দিয়ে আসলে সাদিক কায়েমের নামটা আসলে চলে আসছে। সাদিক কায়েম নিজে থেকে আসলে যে পরিচয়টা আগে দিয়েছে তেমন না, মিডিয়া আগে 5 আগস্টের পরের ঘটনা। 5 আগস্টের পরে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান পরে একটা গভর্নমেন্ট গঠিত হয়েছে, তারপরেই তো ভিসি নিয়োগ হয়েছে, তাই না? সো ওইটা আর কি। ভিসি বলতে হলো গিয়ে নতুন যে ভিসি নিয়াজ আহমেদ স্যারের কথা আমি বলছি, নট এই মাসুদ কামাল বা তার আগে আখতারুজ্জামানদের কথা আমরা বলতেছি না। তো এই ঘটনাটা ঘটেছে এবং ওই সময়ের ভিতরে দেখা গিয়েছে ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না, আমরা রাজনীতি করতে দেব না। এবং ক্যাম্পাসে হলগুলোতে শিক্ষার্থীদের হলো গিয়ে প্রতিনিধি নামে একটা অদ্ভুত উপায়ে কিছু প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। এখন বলে বা না বলে তারা আসলে শিবিরের রাজনীতির সাথে জড়িত। আমার মনে হয় এই কথাগুলো এখন বলা উচিত। শিবির কোনোদিন এই দায় নেবে না। তাকে আমরা যতবার বলেছি যে আপনি যদি দায় না নিতে চান, আপনি যাকেই বলেন যে হলো গিয়ে অমুক, যখনই কেউ কোনো অপরাধ করে অপকর্মে জড়িয়ে পড়ে সে বলে যে হলো গিয়া ও আমার সদস্য না, এবং সে বোল্ড স্ট্যান্ডের ভিতরে এই জিনিসটা ডিনাই করতে পারে। সো আমরা স্পষ্টভাবে বলি, আপনার যে হলগুলো কমিটিতে আছে, বিভিন্ন ইউনিট কমিটি আছে, তাদের থানা কমিটি বলে আজকে তাদের ল্যাঙ্গুয়েজ, আমি কিছুদিন আগে শুনলাম এটা নামটা। সো আপনার যতগুলো থানা রয়েছে আপনি প্রত্যেকটাকে কেন পাবলিকলি বলতেছেন না? আপনি যদি কমিটিটা প্যাডে দিয়ে দেন, লাস্ট 5 বছরে আপনার কতগুলো কমিটি ছিল, বা ইভেন রানিং কমিটিটাও আপনি যদি পাবলিকলি দিয়ে দেন, সো ওই কমিটিতে যারা নেই তাদেরকে তো আমরা শিবির আকারেই দিবে না। আপনি একদিকে আপনার কমিটি পাবলিক করতেছেন না, আপনি ক্যাম্পাসের ভিতরে আসলে আপনার যে জনশক্তির মহড়া দিচ্ছেন, উল্টো দিকে আপনি কাউকে যদি বলা হয় সে শিবির, আপনি তাকে ডিনাই করতেছেন। এই একটা দোদুল্যমান অবস্থা। এটা তো এখনকার অবস্থা, তার তখনকার অবস্থা আগেও খারাপ ছিল, আরও বেশি খারাপ ছিল। ক্যাম্পাসের ভিতরে কেউ যদি রাজনীতির কথা বলছিল তার বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়েছে। একটা কোট আনকোট একটা ফেসবুক গ্রুপ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে, বাংলাদেশের সব থেকে বড় বিচারালয়। আমরা আগে সিএনজির পেছনে বা ট্রাকের পেছনে বাসের পেছনে লেখা দেখতাম পৃথিবীর সব থেকে বড় আদালত মানুষের বিবেক। আসলে পৃথিবীর সব থেকে বড় আদালত মানুষের বিবেক ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, যেটার অ্যাডমিনশিপ বিভিন্ন জায়গা থেকে আসলে শিবির দ্বারা নিয়ন্ত্রিত ছিল। পরবর্তীতে এই জিনিসটা আসলে সামনে আসতেছিল। শিবির বা শিবির সমর্থিত, শিবির মনা আসলে যেহেতু তারা বলবে যে প্যাডে দেখাও আমি এইটাই করছি না, বা এইটা বোঝা যায় আসলে। সো তারা বিভিন্ন জায়গা থেকে মব সৃষ্টি করে, এবং শিবির তো আসলে ওয়েল অর্গানাইজড, আমরা যেটাকে বলি লেনিনিস্ট পার্টি। সো লেনিনিস্ট পার্টি ক্যাডার ভিত্তিক পলিটিক্সটা করে, একটা জিনিস বলে দেয় যে সবাই এর উপরে চড়াও হয়, এরকম ঘটনা ঘটছে। এবং কেউ ক্যাম্পাসে রাজনীতির নাম বিভিন্ন সময় মুখে আনতে পারেনি। যারাই এই রাজনীতির কথা বলেছে, রাজনীতি কোন ভার্সনে যাবে সেই কথা বলেছে, তাদের উপরও চড়াও হয়েছে। ফলত যে জিনিসটা হয়েছে, ক্যাম্পাসের ভিতরে প্রত্যেকটা রাজনৈতিক শক্তির ছাত্র সংগঠন নিজ নিজ ক্ষমতা বলে, নিজ নিজ সাংগঠনিক যোগ্যতা বলে আবির্ভূত হইতে হয়েছে। এইটা একটা ভয়ঙ্কর জিনিস। ধীরে 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 ধীরে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাসকে আপনি কখনো অরাজনৈতিক রাখতে পারবেন না, বিরাজনীতিকরণের মধ্যে দিয়ে যেতে পারবেন না। আপনাকে আসলে দীর্ঘমেয়াদী একটা জায়গা নিতে হবে। ছাত্র রাজনীতি নিয়ে তো শিক্ষার্থীদের একটা ট্রমা রয়েছে দীর্ঘদিন, ছাত্রলীগের থেকে আমি নিজে নির্যাতিত হয়েছি, ক্যাম্পাস ছাড়তে হয়েছে, অনেক কিছু হয়েছে। সো শিক্ষার্থীদের কালেকটিভ একটা ট্রমা এর মধ্যে দিয়ে ছিল। এই ট্রমাটাকে আসলে কাজে লাগানো হয়েছে, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন না করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই নামে যেই ক্যাম্পেইন করা হয়েছে, আদতে তো এইসব জিনিসগুলো আসলে ফাঁপা জিনিস। এটা আসলে আপনি দীর্ঘমেয়াদে কখনো সাস্টেন করতে পারবেন না, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আপনি কখনো সাস্টেন করতে পারবেন না। এইটা একটা বড় কোয়েশ্চেন ছিল, কোনো ক্যাম্পাসেই আসলে এটা সাস্টেনেবল না। আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, শিবিরের বর্তমান যে সভাপতি আমাদের জাহিদ ভাই, তিনি কোন ক্যাম্পাসের? খুলনা বিশ্ববিদ্যালয়ের। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা বিশ্ববিদ্যালয়ের থেকেই আসলে রাজনীতি নিষিদ্ধ। তিনি কি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো রাজনীতি না করে শিবিরের সভাপতি হয়েছেন? তিনি এটা তো আমরা তো বলি লেনিনিস্ট পর্যায়ে তো পর্যায়ক্রমিক ধাপে 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 আগাইতে হয়। তিনি কি মাঝখান থেকে একটা লাফ দিয়েছেন, জাম্প করছেন? তিনি তো অলিম্পিকের কোনো হাই জাম্প বা লং জাম্পের প্লেয়ার না যে এত লম্বা জাম্প করবেন। রিফাত, আরেকটি বিষয় আপনার কাছেই জানতে চাই যে আসলে ডাকসুতে আসলে আমরা দেখছি যে গত সোমবারে একটি ছিল যে স্থগিতাদেশ দেওয়া হলো, তারপরে সেটি আবার চেম্বার আদালত থেকে সেটি আবার করা হলো, আবার সেটি মঙ্গলবার সেটি বহাল রয়েছে স্থগিতাদেশ। এই নির্বাচন নিয়ে এই দোটানার অবস্থা কেন? আসলে কার লাভ? কি জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো? কি মনে হয় আপনার কাছে? দেখুন, নির্বাচন নিয়ে এই পরিস্থিতিতে সেটা হলো গিয়ে কার লাভ কার লোকসান, এই জিনিসটা আসলে এই মুহূর্তে বিচার করা খুব কঠিন। ইনিশিয়ালভাবে যদি আমরা চিন্তা করতে চাই শিক্ষার্থীরা এই মুহূর্তে কী চায়, সেটা আসলে আমাদের মনে হয় প্রথম কোয়েশ্চেনটা, শিক্ষার্থীরা ডাকসু চায়।
শিক্ষার্থীরা ছাত্র সংসদ চায়, শিক্ষার্থীরা রাকসু চায়, চাকসু চায়, জাকসু চায়, চাচ্ছে তারা, এবং এটা নিয়ে তারা আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, সব কিছুই আছে। এবং এটা আসলে আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, এমন না যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের গিফট হিসেবে শিক্ষার্থীরা যেহেতু ছাত্র আন্দোলন আমরা বলছি, ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থান, ছাত্রদের নেতৃত্বে বিপ্লব, তাই ছাত্রদেরকে হলো গিয়ে দীর্ঘদিন যাওয়া ছাত্র সংসদ বন্ধ ছিল, এই ছাত্র নেতৃত্ব রয়েছে, তাদেরকে একটা গিফট আকার অর্পিত হয় না, এবার তোমাদেরকে দিচ্ছে, এমন না। তারা আসলে আন্দোলন সংগ্রাম করেই আসলে এই জিনিসটা নিয়েছে। এখন ছাত্র সংসদ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা, যেহেতু ছাত্ররা এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের খুব কম সময় গিয়েছে যখন ছাত্ররা এই পরিমাণ এম্পাওয়ার্ড এবং ছাত্রদের ভয়েস এত বেশি আসলে ভোকাল এবং মানুষের মাঝে এত বেশি ইম্প্যাক্টফুল। ফলত যেই জিনিসটা হয়েছে, কেউই আসলে ছাত্রদের বা যেই ডাকসুতে আসবে বা জাকসুতে ছাত্র সংসদগুলোতে আসবে, তারা তো আসলে দেশের ন্যাশনাল লিডার জায়গায় চলে যাবে, ন্যাশনাল ফিগার হয়ে উঠবে। সো ওইটা কোন গ্রুপের থেকে আসবে কেউ আসলে এই নিজের নিশ্চয়তাটা আসলে কোনো গ্রুপ দিতে পারতেছে না। এবং ক্যাম্পাস জুড়ে একটা কথা আমি আপনার একটা কোট আনকোট বলবো, যে এটা একটা উড়ো কথাই আছে, আমি উড়ো কথা আকারেই বলতেছি। কোনো ছাত্র সংগঠনের যারা পলিসি গ্রুপ তারা আসলে মানে ছাত্র সংসদ চায় না, কিন্তু যারা ক্যান্ডিডেট, যারা আসলে ছাত্র সংসদের জন্য মুভ করেছে, তারা ছাত্র সংসদ চায়। এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে, কারণ কেউ আসলে নিশ্চিত না। আমি যদি একটু ধরে নিই যে বাজারের যে আলাপ তথাকথিত, আমি আবারও এটা কোট আনকোট করে বলছি, বাজারের তো আলাপ বিএনপি নেক্সট হয়তো বা ক্ষমতায় আসতে যাচ্ছে। এখন ছাত্র সংসদের ভিতরে যদি বিএনপি না যায় বা ছাত্রদল সমর্থিত প্যানেল যদি জয়ী না হয়, ক্যাম্পাসকে অরক্ষিত রেখে, ক্যাম্পাসকে অন্য একটা গ্রুপের হাতে রেখে বিএনপি কি চাবে আসলে ক্ষমতায় যেতে? আপনি দেখতে পেয়েছেন যে স্বৈরাচারী শেখ হাসিনা কবে তার পতন নিশ্চিত হয়েছিল? যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসলে ছাত্রলীগ মুক্ত হয়েছে, ছাত্রলীগকে বিতাড়িত করে দিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্সকে তো আসলে ওই জায়গা থেকেই রেট করা হয় এবং হলগুলো বা ক্যাম্পাসের পলিটিক্সটাকে ওই জায়গায় রেট করা হয়। কেউ আসলে এই অনিশ্চয়তা দিতে চায় না। শিবিরের কথা যদি আমরা বলি, ইনডিরেক্টলি ভিন্ন একটা ফর্মে তাদের ওই যে বললাম যে শিক্ষার্থী প্রতিনিধির মাধ্যমে হলের যে কমিউনিকেশন প্রশাসনের সাথে সেইটা তারা নিয়েছে। অন্যান্য ছাত্র সংগঠন যারা রয়েছে, আমি একটু করেই বলতেছি, বাক্সাসের কথা আমরা বলবো, আজ থেকে যদি 3 মাস 4 মাস 5 মাস আগেও যদি ডাকসু হতো, তারা আসলে একদম প্যানেল ধরে চ্যাম্পিয়ন হতো। কিন্তু সময়ের সাথে সাথে যেটা হয় আর কি, অভ্যুত্থানের বাইরে গিয়ে আরও অনেকগুলা জট মিলেছে। ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, ছাত্র উপদেষ্টাদের মধ্যে যারা গিয়েছে তাদের ব্যর্থতা, ক্যাম্পাসে যারা ছিল তাদেরও ব্যর্থতা, কালেকটিভলি ছাত্র জনতাকে তো এবং বিভিন্নভাবে স্বৈরাচারের যারা হলো গিয়ে শেখ হাসিনারা যেমন করছে, আওয়ামী লীগ যেমন যারা হলো অভ্যুত্থানের নেতৃত্ব তাদেরকে ভিলিফাই করছে, রাজনৈতিক কারণে বাংলাদেশের যে ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো তারাও আসলে তাদেরকে ভিকটিম বা তাদেরকে আসলে খারাপ আকারে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। আমি সেদিন একটা পোস্টের ভিতরে জাস্ট একটা উদাহরণ দিয়েছিলাম। আপনি উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে তো সব থেকে বেশি আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এবং অভিযোগ তৈরি হয়েছে, একটা সুনির্দিষ্ট প্রমাণ তার মধ্যে আসে নাই। আসলে যেটা মিডিয়া ট্রায়াল এবং আসলে যেটা সব মিডিয়া তো একটা কথা বলে দেয়, অভিযোগ, কিন্তু কখনো আমরা দেখি নাই যে সেটা নিয়ে সুস্পষ্ট প্রমাণ। এবং যখনই কোনো প্রমাণ দেওয়া হয়েছে, সাথে সাথে উনি বা কোনো একটা মিডিয়ার মাধ্যমে একটা আমরা দেখছি যে কাউন্টার আসছে, যেখান থেকে আমাদের মনেও প্রশ্ন আসছে আসলে সত্য কোনটা। আমরা মিডিয়ার মধ্যে দিয়ে সত্য জানতে পারছি না, ফলত এমন একটা ঘটনা ঘটছে যে ক্যাম্পাসের ভিতরে কেউ নিশ্চিত না কে আসলে ডাকসু জিতবে, এবং এইরকম একটা ঘটনা ঘটেনি। সো কে ডাকসু চায় কে ডাকসু চায় না, এখন এইটাও আসলে একটা বড় প্রশ্ন আসলে তৈরি হয়েছে। আমি জানি যে খুব আমি বিতর্কিত কিছু কথাগুলো বললাম, বাট এই কথাগুলো কারো না কারো বলা জরুরি, আমি এই জন্য বলছি। অবশ্যই কারো না কারো বলা জরুরি, কেউ বলবেন। আমি আপনার কাছে আসবো, আরও বেশ কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আমি এ পর্যায়ে মোস্তফা কামালের কাছে আসতে চাই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা দেখছি গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা চলছে। এই অস্থিরতা কি আসলে কি পরিকল্পিতভাবে কেউ করছে, নাকি আসলে এমনি এমনি এই ঘটনাগুলো ঘটছে? ধন্যবাদ আপনাকে। মোটেই এমনি এমনি ঘটছে না। বাতাসের একটা বিষয় আছে, কোথাকার বাতাস কোথায় গড়ায়, কোন ফরম্যাটে গড়ায়। চিটাগং বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখলাম একটা ভিন্ন মাত্রার, ওটাকে অস্থিরতা বললে কম বলা হবে, রীতিমতো নৈরাজ্য, ক্ষেত্র বিশেষে বর্বরতাও বলা যাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় এই বিভেদগুলো আছে। স্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখছি আমরা, ময়মনসিংহ কৃষি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিন্ন একটা প্রেক্ষিতে, রাজশাহীতে চলছে, জাহাঙ্গীরনগরের ভিতরের অবস্থাও ভালো না, খুলনায়ও ভালো অবস্থা যাচ্ছে না। একটা বিষয় কিন্তু ফয়সালা হয়েও হলো না শেষ পর্যন্ত, গোলমালটা ওখানে। বিতর্ক ছিল যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এই প্রশ্ন কেন আসলো সামনে। তো রাজনীতি যদি থাকবে, ছাত্র রাজনীতি থাকবে না কেন? আবার ছাত্র রাজনীতি যখন থাকবে, শ্রমিক রাজনীতি বা থাকবে না কেন? ওই ক্ষেত্রে মূল গোলমাল হচ্ছে যে রাজনীতি কতটা জনবান্ধব, কতটা মানুষের কথা ভাবে। ধরুন ছাত্রদল তারা বিএনপির সিদ্ধান্তের বাইরে যাবে না,
এটাই তারা এই প্রথা বা এই চর্চাতেই তারা অভ্যস্ত। একসময় ছাত্রলীগ যেগুলো করেছে ওগুলো আওয়ামী লীগের বাইরে গিয়ে করেনি, কিন্তু এরপরও মাঝে মধ্যে সময়ের ব্যবধানে এই সাবজেক্টটা সামনে এসেছে। ছাত্র রাজনীতি কি থাকবে কি থাকবে না, সেটা সেই এরশাদ আমলও আমরা একবার দেখেছি। প্রেসিডেন্ট এরশাদ তার নিজের সংগঠন বিলুপ্ত করে দিয়েছিলেন। সিদ্ধান্ত ছিল যে ছাত্র রাজনীতি ভালো না, তাই তিনি সবার আগে করেছেন, অন্যরাও যেন বন্ধ করে দেয়, কেউ করেনি। আসলে এখানে ছাত্র রাজনীতি নির্দোষ, ছাত্ররাও নির্দোষ। মূল গোলমাল হচ্ছে রাজনীতিতে। এত কিছুর মধ্যেও যেটা একটা আশাবাদের বিষয় ছিল, অভিভাবকের জায়গা থেকে আমরা যেটা দেখি, আমরা কেউই চাই না যে আমাদের সন্তানটা রাজনীতিতে যাক। এটা এক ধরনের একটা বীতশ্রদ্ধ ভাব অথবা একটা ঘৃণা বলতে পারেন। এটা কিন্তু মনের সুখে না, নানান ঘটনার প্রেক্ষিতে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে সেটা মোটামুটি কিন্তু একটা ফয়সালার দিকে যাচ্ছিল, যে ছাত্রদের মধ্যে মেধাবী আছে, সৎ আছে, সাহসী আছে, দেশপ্রেমিকও আছে তারা। কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে দেখলাম তাদের ভিতর থেকে যে খবরগুলো বাজারে আসছে, কাকের বাসায় কুকিল বা কুকিলের বাসায় কাক, ছাত্রলীগের ভিতরে শিবির, শিবিরের ভিতরে ছাত্রলীগ। এরপরও যদি এটা একটা বুঝ দেওয়ার চেষ্টা করেন যে উত্তাল মুহূর্তে এরকম কিছু ঘটেই থাকতে পারে, ঘটেই থাকতে পারে এক জিনিস, আর 24 কিন্তু ভিন্ন জিনিস। 24 মোটামুটি একটা ফয়সালার জায়গা। তো ওই ফয়সালার জায়গায় এসে যেটা পারত একদম ভ্যানগার্ডের মতো বা ফ্রন্টলাইনার হিসাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের একটা জোরালো বক্তব্য ছিল যে তারা লেজর ভিত্তি করবে না। এটা বড় বাজে জিনিস। লেজর ভিত্তির কারণে ছাত্র সংগঠনগুলো আজে বাজে কাজ করে, যুক্তি আছে। অল্প সময়ের মধ্যে দেখা গেল তারাও লেজ হয়ে গেল, তাদেরও একটা মাথা গজালো কিন্তু এনসিপি যেটা। তো এখন যতই বলা হোক যে না আমরা তো ওইটার সাথে নাই, এটা ছাত্রলীগও মাঝে মধ্যে বলতো যে আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। যখন একটা খুন খারাপই ঘটে তখন আওয়ামী লীগ থেকে কিন্তু ওইটাই বলা হয়। আবার যখন উৎসাহ দেওয়ার প্রশ্ন আসে তখন দেখা গেছে শেখ হাসিনাও ছাত্রলীগের মধ্যে তার নামটা রাখতে পারলে তিনি ধন্য হন। এই যে একটা গোঁজা মিল মানুষের সাথে, 24 কিন্তু ওটা মুছে দিতে পারত। বা এখনও আমি মনে করি যে সুযোগ একদম বরবাদ হয়ে গেছে ওই রকম নয়। রিফাত অনেকগুলো তথ্যও দিয়েছে, সাহস করে কথা বলার লোক দরকার আছে। আমরা অনেক সময় বলি না, কিন্তু বাস্তবতা হচ্ছে রিফাত না বললেও, আপনি আমি না বললেও কোনো কথাই এখন আর না বলা থাকে না। তো এই ছাত্রদের মধ্যে অভিভাবকত্বের একটা প্রশ্ন আছে, তারা কিন্তু অনেকটাই অভিভাবকহীন। তো আবার বাস্তবতা হচ্ছে প্রধান উপদেষ্টা যেখানে স্বয়ংই তাদেরকেই বলেছেন তারা ওনার অভিভাবক, নিয়োগকর্তা। তো নিয়োগকর্তা কিন্তু এক ধরনের বস অথবা অভিভাবক। তো অভিভাবকত্বের জায়গাটা ব্যাপক শূন্যতা। আপনি খেয়াল করে দেখুন যে ডাক দোহাই দেয়া যেটাকে বলে, এটা সংবরণ করতে দেয়া। আমরা বলি বা বাজারে ব্যাপক প্রচারিত যে প্রধান উপদেষ্টা অথবা এই সরকারের কয়েকজন আছেন তারা তাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, মঙ্গল কামনা করেন। ওইটা আরও একটু সাসাসিলাভাবে বলতে গিয়ে বলে যে তারা কিংস পার্টি। তো এই অপবাদ যদি সত্য হয়, অপবাদ হিসাবে যদি না নেই, তথ্য হিসাবে যদি নেই, আমরা খেয়াল করছি প্রধান উপদেষ্টা অথবা উপদেষ্টাদের মহল থেকে কেউ তাদেরকে কখনো খুব বেশি অভিভাবকত্ব করেন অথবা ডাক দোহাই দেন, সেটা আমরা দেখি না। বরং গত সপ্তাহের ঘটনা যেটা খেয়াল করবার মতো বিষয়, আমি গণমাধ্যমের জায়গা থেকে খেয়াল করেছি, তাদেরই বড় ভাই একজন পাটোয়ারি সাহেব নানান কথা বললেন। কক্সবাজার গেলে এক ধরনের বলেন সালাউদ্দিন সাহেবকে কেন্দ্র করে, নেত্রকোনা গেলে আরেক ধরনের বলেন বাবর সাহেবকে কেন্দ্র করে, পল্টন এলাকায় সমাবেশ হলে বিএনপির দিকে ফোকাস করে তারা কিছু একটা বলেন। এগুলো এক ধরনের সাফল্য বলা যায়। চাতুরি চালাকি না হলো মেধার স্বাক্ষর আছে। তো বলতে বলতে গিয়ে দেখা গেল যে সেনাবাহিনী সম্পর্কেও বলে ফেললেন। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম ওই দিনটাতে, যে কথাগুলো কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক। বরং ওই সময় আমরা একজন অভিভাবক দেখলাম, সেটা হচ্ছে সেনাপ্রধান। 1-2 দিন পরে তিনি বললেন যে এরা বয়সে ছোট, বয়স আরও হলে তারা ভুল বুঝবে। এটাকে বলে অভিভাবক, যে ডাক দোহাই দেয়া, পরামর্শ দেয়া। পরবর্তীতে তাদের দিক থেকেও সম্ভবত সরি বলা হয়েছে। তো এই কালচারটাও ভালো, সরি বলার কালচার, কাছে যাওয়া, সংস্পর্শ নেয়া, সেই সাথে আগের দিনের কথা মনে করা। এই রিফাত সহ যারা আছেন বা আপনার সিনিয়র যারা আছেন, 24-এর ওই আন্দোলনে ব্যর্থ হলে মৃত্যু ছাড়া এই ছেলেগুলোর কোনো পথ ছিল না, অথবা মৃত্যু জেনেই কিন্তু অনেকেই রাস্তায় আসছে। দেখা গেল অভিভাবক না থাকাতে তাদেরকে যেমন নিরাপত্তা দেওয়ার জায়গাটাও শূন্যতা। এখন আমরা কিন্তু দেখছি সর্বশেষ নুরুর উপর যেটা হলো, এটাও কিন্তু এক ধরনের অভিভাবকহীনতার একটা
ছাপ। তো এই জায়গা থেকে তাদেরও শিক্ষা নেওয়ার বিষয় আছে। কি শিক্ষা? যে একটা আন্দোলনের শিক্ষা, সময়ের চাহিদা তারা মেটাতে পেরেছে। যে যত সমালোচনায় এখন তাদের করুক, তারা আন্দোলনের ওই যোগানটা দিতে পেরেছে। কিন্তু যখনই রাজনীতির প্রশ্নে আসলো, প্রতিনিয়ত প্রতিক্ষণ দেখা যাচ্ছে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এটাও কিন্তু অভিজ্ঞতার অভাব। আবার যদি অভিভাবক থাকতো, হয়তো অভিজ্ঞতা শেয়ার করতে পারতো তারা এখন দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু তারপরে ভার্চুয়ালি আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের একটা অবস্থান আছে, নিতে হয়। আওয়ামী লীগের একটা আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। একইভাবে তারা বিএনপির বিরুদ্ধেও কিন্তু এখন প্রকাশ্যে মাঠে আছে। আবার প্রকাশ্যে, যেটা গত কয়দিন ছিল সন্দেহের মধ্যে, গত 2-3 দিন দেখা যাচ্ছে জামাতের সাথেও তাদের একটা ভালো যোগাযোগ, অথবা সমর্থন, অথবা সহমত ভাই যেটারে বলে। কি প্রশ্নে? সেটা হচ্ছে জাতীয় রাজনীতির প্রশ্নে। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, ওখানে শিক্ষাঙ্গন ভিত্তিক রাজনীতির কিন্তু কোনো উপাদান নাই। এটা তো একটা সুযোগ, বিশাল সুযোগ। এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে তাদের কিন্তু একটা ড্রাই রান হতে পারতো, যেটাকে আমরা প্রস্তুতি বলি বা মহড়া বলি, ওটা হতে পারতো। কিন্তু ওই সুযোগটাও যে বরবাদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখছি। আর বড় দলগুলো, এটা একদম প্রমাণিত, একদম মূল দলও ছাত্রদেরকে আদর করে কাছে নেয়, টেন্ডারের জন্য পাঠায়, চাঁদার জন্যও পাঠায়, মাঝে মধ্যে খুব বিশ্বস্ত জায়গায় বিয়ে শাদিও করাইয়া দেয়। কিন্তু তারা সুন্দর একটা রাজনীতির মধ্যে তাদের একটা উত্থান ঘটুক, এটা চায় না। এমনকি একটু শেষ করি আমি, শিক্ষকরাও চান না। 15-16 বছর শিক্ষকদের কিন্তু শিক্ষক সমিতি নির্বাচনগুলো সুন্দর মতো হয়েছে, সিনেট নির্বাচনও হয়েছে, সিন্ডিকেট নির্বাচন হয়েছে, কর্মচারীদের নির্বাচন ঠিকঠাক মতো হয়েছে। ওখানে আবার ছাত্রদেরকে তারা কিন্তু খুব কাজে লাগিয়েছেন। ছাত্ররা এই পক্ষে ওই পক্ষে কাজ করেছে, লাঠিয়াল হিসাবে, মস্তান হিসাবে। কিন্তু ছাত্র সংসদ হোক, তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটুক, তারা রাজনীতি একটু শিখুক, ওই রাস্তাটা কিন্তু কেউ দিচ্ছে না। খেয়াল করে দেখুন, একদিকে অভিভাবকরা চাচ্ছেন না অনিরাপদ মনে করে, আরেকদিকে শিক্ষকরা চাচ্ছেন না। আবার তারা যাদের লেজ ধরে সামনে আগান, ওই মাথাওয়ালারাও কিন্তু চাচ্ছেন না যে তারা রাজনীতিতে আসুক। এটা তাদের জন্য একটা দুর্ভাগ্য। আর আমাদের জন্য শুধুই আফসোস করা, যে কারণে ডাকসু সহ ছাত্র সংসদগুলো নিয়ে যেই উচ্ছ্বাসটার মধ্যে আমরা ছিলাম, উচ্ছ্বাসটা কিন্তু এর মধ্যে নাই, বরং এর মধ্যে কিন্তু একটা উদ্বেগ যোগ হয়েছে যে আগামী দিন থেকে কি হয়। চিটাগংয়ের যে ফুটেজগুলো বেশিক্ষণ দেখা যায় না, হৃদয় বিদারক। এই বিষয়ে আসলে আরো আলোচনা আছে, আরো প্রশ্ন আছে। আমি একটু বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। রিফাত, আপনার কাছে আসতে চাই আবারও। বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন মোস্তফা কামাল ভাই। আপনার কাছে কি মনে হয়, আসলে আমরা দেখেছি একটি নারী প্রার্থীর বিরুদ্ধে একটি হুমকি দেওয়া হয়েছে, মানে কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করা হয়েছে। তারপর থেকে এই রিট নিয়ে কেন্দ্র করে মূলত এই ডাকসুর নির্বাচনের আমরা দেখছি যে হবে কি হবে না, এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। আপনিও আমার সঙ্গে যখন কথা হচ্ছিল তখনও এই বিষয় নিয়ে কথা বলছিলেন। আপনার কাছে কি মনে হয়, আসলে ডাকসুর যে এখন পরিস্থিতি বা পরিবেশ আছে ক্যাম্পাসে, সেক্ষেত্রে কি নির্বাচন হলে লাভ ক্ষতি, এই হিসাবটা কার দিকে যেতে পারে, কি মনে হয় আপনার কাছে? আসলে দেখুন, এই জিনিসটা ওই যে বললাম যে কমপ্লেক্স আকারে রয়েছে। মানে এখানে লাভ ক্ষতির থেকেও অনিশ্চয়তা, প্রত্যেকেরই আসলে লাভ আছে, প্রত্যেকেরই আসলে এখানে ক্ষতি রয়েছে। সবাই আসলে ওই যে লাভ ক্ষতির হিসাবটাই আসলে কষতেছে। তবে এই মুহূর্তে একটা আপডেট পেলাম আর কি, সেটা হলো গিয়ে যে আপনি যখন কথা বলছিলেন, কামাল ভাই যখন কথা বলছিলেন, তখনই আমি আপডেটটা পাই। সেটা হলো গিয়ে ডাকসুর যে স্থগিতাদেশ আমরা দেখতে পেলাম, সেই স্থগিতাদেশটাকে আসলে ওই রকম জায়গা থেকে নাই। কাল ফুল কোর্টের ভিতরে এই জিনিসটা আসবে এবং সেইখান থেকে আসলে ইনিশিয়াল রাইট দিবে। এখন পর্যন্ত ডাকসু হবে না বা স্থগিত হবে, এই জিনিসটার যেই আলাপটা আসছিল, সেই আলাপটা আসলে মাঠের ভিতরে এখন আর নাই। এটা আগামীকালকে আসলে চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে, আগামীকালকে বলে দেবে যে ডাকসু হবে কি হবে না। সো এইটা হলো 1 নম্বর জিনিস। 2 নম্বর হলো গিয়ে এই যে ডাকসুটা হচ্ছে বা ছাত্র সংসদগুলো হচ্ছে, এই ছাত্র সংসদের মধ্য দিয়ে না আমরা বিরাজনীতিকরণের একটা ব্যাপার দেখতে পাচ্ছি।
এবং আপনি যদি শিক্ষার্থীদের ইশতেহারগুলো খেয়াল করেন, ইশতেহারগুলো না অনেক বেশি মাত্রায় মানে এখন যেটা ওই যে প্রবলেম সলভিং ব্যাপার স্যাপার, এখানে রাজনৈতিক যে ইশতেহারগুলা, আগামী ক্যাম্পাসকে তারা রাজনৈতিক জায়গা থেকে কিভাবে দেখতে চায়, আগামীর বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চায়, সেই নিয়ে কিন্তু ইশতেহারে খুব একটা কিছু নাই। এবং এই রাজনীতি এইবার দেখা গিয়েছে যে স্বতন্ত্র প্রার্থীদের জয় জয়কার, এইরকম জিনিস কিন্তু ডাকসুর ইতিহাসে কখনো দেখা যায়নি। এবং যারা কিনা কোনো দলীয় প্যানেলে গিয়েছে, এখন যখন আপনি একটা প্যানেলে যাবেন, আপনার এখানের ভিতরে হলো গিয়ে 30 জন মানুষ থাকে, তো ওইখানের ভিতরে বা যদি হলের ভিতরে গুলো প্যানেল দেওয়া হয়, তখন তো সংখ্যাটা 100-র বেশি উপরে চলে যায়। তো 100 জনের কেউ যদি কোনো একটা অপরাধ করে বা কোনো একটা ভুল করে, প্রত্যেকের ঘাড়ে সেই দায়টা চলে আসে। দায় না নেওয়ার একটা রাজনীতি মানে শুরু হয়েছে, এবং এইটার মধ্য দিয়ে আসলে ক্যাম্পাসকে বিরাজনীতিকরণের একটা চেষ্টা করা হচ্ছে। দেখুন ডাকসুতে যেসব ইশতেহার দেওয়া হয়েছে শিক্ষার্থীরা, যে তারা শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করে দিবে, আবাসন সমস্যা দূর করে দিবে, মানে এক একটা জিনিস যেগুলো আসলে অ্যাকচুয়ালি সম্ভব না তার কাছে। ডাকসুর যে বাজেট, সেই বাজেটের ভিতরে আসলে কিছু হয় না। ডাকসু মূলত একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং যার মধ্য দিয়ে প্রশাসন এবং শিক্ষার্থীদের মাঝে একটা সেতুবন্ধন তৈরি হবে, এবং যারা শিক্ষার্থীদের পক্ষে হয়ে প্রশাসনের সাথে দর কষাকষি করবে। এখন আপনি যখন রাজনীতিকরণের বাইরে গিয়ে বিরাজনীতিকরণের ডাকসুর দিকে আপনি ঠেলে দিচ্ছেন, এটা আসলে রাজনৈতিক দলগুলোকেও আসলে হলো গিয়ে একটু ভীত সন্ত্রস্ত করে। ওই যে আমি বললাম যে ডাকসু আসলে কারা চাচ্ছে না, অনেকগুলো গ্রুপের মাঝে অনেকগুলো ভয় ঢুকে গেছে, এবং বিশেষ করে বাংলাদেশটা যেই জায়গার ভিতরে আছে, রাজনৈতিক দলগুলো আসলে যা চায় তাই হয়। ভয় কি? যদি হেরে যাই এই ভয়? মানে আপনি কেন এই রিস্কটা নেবেন? ওই যে একটু আগেও কিন্তু আমি একই কথা বলছিলাম যে আগামীতে যদি কোট আনকোট করে আমি যদি বলি, মানে সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে, বিএনপি যদি ক্ষমতায় আসে, কেন আপনি হলো গিয়ে ক্যাম্পাসকে অরক্ষিত রেখে যদি আপনার প্রার্থী না যেতে বা না যেতে সম্ভাবনা তৈরি হয়, আপনি কেন ছাত্র সংসদগুলো দিতে চাবেন? আপনি মানে আমি ওই যেটাকে একটু হার্ড পলিটিক্সের জায়গা থেকে বলি, আপনার জায়গা থেকে তো দেওয়ার কোনো কারণ নেই। জামাত চিন্তা করতেছে হলগুলো তো আমার দখল আছে, কেন আমি এই রিস্কটা নেব? জামাতের ইতিহাসেরই সম্ভবত সব থেকে পপুলার ফেস আকারে হলো গিয়ে বের হয়েছে সাদিক কায়েম, এবং এইটার অনেকগুলো আলাপ আছে, সেই আলাপগুলোর ভিতরে আমি যাব না। তার ইতিহাসে হয়তো এত জনপ্রিয় কোনো বা নন্দিত কোনো ছাত্রনেতা বা লিডারও আসলে আসে নাই মানে এইখানের ভিতরে। তো সাদিক কায়েম যদি এখন ভিপি পদে হারাছে, তার রাজনীতি কতটুকু থাকবে? এবং ক্যাম্পাসে যে তার নাই, এবং এই জিনিসটা যে আসলে যেটা আর কি কয়, এখানেও আমি কোট আনকোট ইউজ করতেছি হলো গিয়া জামাত বা শিবিরের বট বাহিনীর মিথ তৈরি করা মিথ, সেইটাই কি আসলে বাস্তবে রূপ নেবে কিনা বা সেইটাই আসলে স্টাবলিশ হয়ে যাবে কিনা, এই সংখ্যাও তো তাদের মাঝে রয়েছে। বাক্সাসের কথা যদি বলি, বড় তো 3টা আসলে গ্রুপ। বাক্সাসের কথা যদি আমরা বলি, তারা অভ্যুত্থানের ফেস, এবং ক্যাম্পাসের ভিতরে ডাকসু হলে তারাই জিতবে বলে আসলে সবাই প্রেডিক্ট করেছে, এবং প্যানেল সহকারে জিতবে। সো তারা যদি হেরে যায়, তাদেরও তো একটা হলো গিয়ে এই জিনিসটা ভেঙে যাবে যে অভ্যুত্থানের লিডারশিপদের উপর কি মানুষের একটু আস্তে করে হলো গিয়ে আশা আকাঙ্ক্ষা থেকে শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে কিনা। বাম সংগঠনগুলোর ভিতরে আমরা যেটা দেখতে পেয়েছি যে ঐতিহ্যগতভাবেই দীর্ঘ বেশ কয়েক দশক ধরে আর কি বাম সংগঠনগুলো আসলে শিক্ষার্থীদের ছাত্র থেকে বিচ্ছিন্ন এবং জনগণের থেকেও বিচ্ছিন্ন। সো তারাও তো আসলে এইখানের ভিতরে আছে। সো কেউই আসলে ডাকসু নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে রয়েছে, এবং আমি মনে করি অনিশ্চয়তাটাই আসলে হলো গিয়ে ভোটের জিনিস। ভোটের আগেই যদি রেজাল্টটা বলে ফেলা যায়, তাহলে সেই ভোটের আসলে কোনো দরকার নেই। আমরা এর আগে দেখতাম বাংলাদেশের ইতিহাসে ভোটের আগে বলে ফেলা যেত। সো এই অনিশ্চয়তাটার মধ্য দিয়ে এই রিস্কটা আসলে ছাত্র সংগঠনগুলোর নেওয়া উচিত, রাজনৈতিক দলগুলোর নেওয়া উচিত, এবং ডাকসুকে আসলে কোনো প্রকার বাধার বাইরে থেকে নেওয়া উচিত। এবং কোর্টে যেই খেলাটা হচ্ছে, হাইকোর্ট দেখাই তো শেখ হাসিনা আমাদেরকে হাইকোর্ট দেখাইছে কোর্ট আন্দোলনে। আমরা জানতাম যেটা নির্বাহী আদেশের সমাধান সম্ভব, শেখ হাসিনা বারবার আমাদেরকে হাইকোর্ট দেখাইছে, হাইকোর্টের কাঁধে বন্দুক রাখছে। সো এখন আরেকবার কোর্টের কাঁধে বন্দুক রাখার কোনো মানে নেই। ডিসিশন বাংলাদেশের পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যাল জায়গা থেকে আসে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ চালাচ্ছে আসলে ঐক্যমত্য কমিশন, ইন্টারিম গভর্নমেন্ট আসলে না, যেটা আসলে বাস্তব না। সো রাজনৈতিক দলগুলো যেহেতু সব চালায়, রাজনৈতিক দলগুলো যদি চায় ডাকসু হবে, রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে কোর্ট সেইভাবেই রায় দিবে। এইটাই আসলে সত্য এবং এইটাই বাস্তবতা। জি, আপনি সাদিক কায়েমের কথা বলছিলেন, আমি তার একটি বক্তব্য, আজকে তিনি একটি কথা বলেছেন রিট নিয়ে, সেটি আমি একটু উল্লেখ করতে চাই। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অন্যের উপর দায় না চাপিয়ে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক। দায় দেয়ার রাজনীতি চলছে উল্লেখ করে আবু সাদিক কায়েম বলেন, সোমবার রিটকারী শিক্ষার্থীকে আলী হোসেন নামের এক শিক্ষার্থী গণধর্ষণের হুমকি দিয়েছেন। ফেসবুকে দেখা গেছে আলী হোসেন ছাত্রদলের সঙ্গে যুক্ত, তাই তাদের মনে হচ্ছে ছাত্রদল তাদের অপরাধের দায় মুক্তির জন্য অন্যের উপর দায় দেওয়ার রাজনীতি করছে।
যে অপরাধী সাইবার বুলিং করেছেন তার বিরুদ্ধে সবাইকে একমত থাকতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে। এখানে ছাত্রদলের বিষয়টি তিনি টেনে এনেছেন। আমি ওই যে আলী হোসেন কি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত কিনা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে ছাত্রদলের রাজনীতির ক্রিটিকই করছি, যেহেতু হলো গিয়ে আমরা অভ্যুত্থান পরবর্তী সময় দেখতে পেয়েছি যেই আমরা লেজর ভিত্তির অভিযোগটা আনছি বা লেজর ভিত্তির জায়গা থেকে একটা ন্যূনতম পরিবর্তন, আমরা যেটাকে গুণগত পরিবর্তন বলি, সেই গুণগত পরিবর্তনে খুব একটা আমরা ছাত্রদল দেখতে পাই না। তো আমি ছাত্রদলের রাজনীতির সবসময় বড় ক্রিটিক, কিন্তু আলী হোসেন ছাত্রদল করে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত আমরা আসলে দেখতে পাইনি। একটা জিনিস দেখা গিয়েছে, সে তার কোনো একটা বন্ধুকে উইশ করেছে ছাত্রদল করার জন্য, এবং তাকে আমরা চিনতাম ক্যাম্পাসের ভিতরে, আমার বরিশালে আমাদের এক বন্ধু, সো ওকে উইশ করেছিল এটাই। তবে সে নিজেকে জামাতের সমর্থক, শিবিরের সমর্থক আকারেই করেছে, এবং জামাত ইসলামীর কর্মী সভায় বা কোনো একটা সবার ভিতরে জামাতে ইসলামীর পর একটা হ্যাটের মতো একটা পরে সে ওই সবাই উপস্থিত ছিল, এবং সেইটা সে ফেসবুকের ভিতরে তার ছবিও দেখে গেছে। ফলত আপনার বন্ধু, আমি ফর এক্সাম্পল দিই যে কামাল ভাই ধরেন হলো গিয়ে ছাত্রদল করে, আমি হলো গিয়ে এখানের ভিতরে নিউট্রাল একজন, আমি ধরলাম যে আলী হোসেন, তো আমি যদি তাকে বলি যে অভিনন্দন ছাত্রদলের বন্ধু, এখন এর মধ্যে দিয়ে আমি সে ছাত্রদল বা আমি ছাত্রদল এটা প্রমাণ হয় নাকি আমি জামাতের কোনো একটা সবাই গিয়েছি, আমি ফেসবুকে ওপেনলি বলতেছি যে আমি শিবিরের সমর্থক, জামাতের সমর্থক, এর মধ্য দিয়ে আমার জামাত শিবিরের সংশ্লিষ্টতা প্রমাণ হয়? আমি জানি না জিনিসটা আসলে কীরকম, বা এই যে উদরপিণ্ডি বুধরঘারে চালানোর ব্যাপারটা, সে শিবিরের লোক কি লোক না, এটার প্রমাণ তো হবে কমিটিতে প্যাডগুলোর মধ্য দিয়ে। সে প্যাডগুলো পাবলিক করলেই তো হয়ে যায়। গত 5 বছরের ভিতরে এখন তো আসলে শিবিরের কোনোভাবে গুপ্ত রাজনীতি চালানোর দরকার নাই, সে কেন চালাচ্ছে, তার কি সে কি ক্যাম্পাসের ভিতরে যেই কজন কমিটি দিচ্ছে এটা তো তার পূর্ণাঙ্গ কমিটি না, সে নিজেও জানে। সে বলে এখানের ভিতরে সে ছোট ছোট টিম আকারে চালায়। সে ছোট ছোট টিমের নামটাই আপনি বলেন, আপনি বলবেন আপনি হল কমিটি দেন নাই, তারা তাদেরকে আপনি বিশ্ববিদ্যালয় কমিটিতে নিয়ে আসেন, তারপরে তাদের মধ্যে দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালান, এবং এই বাদে বাকি সবাইকে আপনি ডিনাই করেন। ডিনাই করলে তো আমরা কেউ কাউকে ট্যাগ দেয় না, আপনি নিজে প্রত্যেককে একটা সন্দেহের জায়গায় রাখছেন। এবং শিবির কিন্তু বোঝা যায় আপনার যে আদর্শটা আমরা মজা, মানে একসময় করে বলতো যে আমার দাদা মুরব্বী মানুষ, তিনি একটা মজা করে কথা বলতেন যে পলিটিক্যাল ইডিওলজি অনেকটা কাচ্চি বিরিয়ানির মতো, আপনি যতই ঢাকনা দিয়ে রাখেন ওটার ঘ্রাণ বাইরে যাবেই, ওটার ঘ্রাণ আপনি আটকে রাখতে পারবেন না। সো যে শিবির, সে যদি আপনার আশেপাশে থাকে, তার কথাবার্তা চালচলনই আপনি বুঝবেন সে শিবির। সে যখন একটা কমেন্ট করে তার মাঝে শিবিরের ছাপ স্পষ্ট, যে ছাত্রদল করে তার মাঝে ছাত্রদলের ছাপ স্পষ্ট, যে করে ছাত্রলীগ করে, সে ওইখানের ভিতরে কোনো না কোনো ভার্সনে যতই সুবিধাটা হোক তার ওই কথার মাঝে শেখ হাসিনা বন্ধন আসলে আপনি পাবেন, শেখ মুজিবীয় বন্ধন আসলে পাবেন। সো আদর্শ তো এইভাবে আসলে চাইপা রাখা যায় না। সো আমি একটা জিনিস বলবো, এই লুকা ছাপা না করে, আমি সাদিক কায়েম ভাই আমার বড় ভাই, খুব কাছেরই বড় ভাই, আমি তারা বলবো যে ভাই কমিটিগুলো পাবলিশ করেন। কমিটি পাবলিশ করলে না আপনার সন্দেহ থাকতেছে না আমার সন্দেহ থাকতেছে। কেন একটা ছেলেকে, যদি ওই ছেলেটা শিবির নাই হয়, বা আপনি তো ট্যাগিংয়ের বৈধতাটা আপনি তৈরি করতেছেন, মানে আপনি আপনার কমিটিটা পাবলিশ করতেছেন না, মানুষকে, সাধারণ মানুষকে আপনি হলো গিয়ে দোদুল্যমান অবস্থায় রাখবেন, তাদেরকে আপনি হলো গিয়ে একটা কি বলবো শঙ্কার জায়গায় রাখবেন, তাদেরকে আপনি একটা কনফিউশন গোলক ধাঁধায় ফেলবেন, এবং আপনি সেইটাকে নিয়ে বিভিন্নভাবে খেলবেন। আপনি দেখতে পেয়েছিলেন চিটাগাংয়ের একটা ঘটনা ঘটেছিল, যেখানে শিবির সংশ্লিষ্ট একটা ছেলে কোনো একটা অপরাধ করেছিল, একজন নারীকে আসলে আঘাত করেছিল, ওই সময় তাদেরকে ডিনাই করা হয়েছে চুপ করে, না এরকম আমি করিনি। এর আগে চিটাগাংয়ে আরেকটা ঘটনা, তারা একটা জনসভার ভিতরে, কোনো একটা সভার ভিতরে একটা ইসলামী সঙ্গীত নিয়ে একটা প্রোগ্রাম করেছিল, সেইখানেও তাদেরকে আসলে ডিনাই করা হয়েছে। এই যে ডিনাইয়ের রাজনীতি, সে আমার না, এইটাই আসলে গুপ্ত রাজনীতির সব থেকে বড় ফজিলত। আপনি চাইলেই কোনো জিনিসের দায় এড়াতে পারবেন, কিন্তু তার ক্রেডিটটা আপনি নিতে পারবেন। এই জিনিসটা আসলে ওই যে একটু আগে ভাই বলতেছিল যে আওয়ামী লীগ, শেখ হাসিনা যেই কাজটা করতো, যে ছাত্রলীগ যখন কোনো একটা অকাজ কুকাজ করতো, সে বলতো যে ছাত্রলীগ তো আমাদের অঙ্গ সংগঠন না, কিন্তু ছাত্রলীগ যখন কোনো একটা ভালো কাজ করতো, তখন সেইটার ক্রেডিট আসলে শেখ হাসিনা সেখানে তার নামটা বলাই চাইতেন। সো এই ছাত্রলীগীয় স্টাইলের বাইরে আসলে আমাদের যাইতে হবে, এবং রাজনীতি প্রকাশ্য হইতে হবে। এইখানের ভিতরে ওই যে একটা কোরআনের আয়াতও আসলে আমি, মানে এটা আমার ছাত্রলীগীয় স্টাইল ফলো করছে, মানে একটু আগে ওই উদাহরণ থেকে আমি আরকে বললাম যে একটা কোরআনের আয়াত যখন এই গুপ্ত রাজনীতির কথাটা বলে, তখন আমার এই জিনিসটা আসলে মাথায় পড়ে। সত্য আসলে প্রকাশিত হবে, মিথ্যা আসলে ভুলুণ্ঠিত হবে, মিথ্যা আসলে সবসময়ের ভিতরে হেরে যাবে, এইটাই আসলে নিয়তি। সো আপনি যে জিনিসটা প্রকাশ্য, যে জিনিসটা সত্য, সেই জিনিসটাকে সামনে আনেন। মিথ্যাকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা আসলে মিথ্যা আকারে গণ্য করবে। আপনারা প্রকাশ্য কমিটি না আনার মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দেওয়ার একটা সম্ভাবনা এবং বৈধতা তৈরি করতেছেন, এইটাও একটা ভয়ঙ্কর জিনিস।
জি কেউ, এবং এটার জন্য পলিটিক্যাল ইডিওলজি যারা, তারাও সেই জিনিসটাকে আসলে লালন করতে পারতেছে না। ছাত্রদল যদি এখন হলো গিয়ে আপনি ছাত্রদলের কমিটিতে দেখছেন 50-এর উপরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ছাত্রলীগের অতীতের বিভিন্ন জায়গায় সংশ্লিষ্টতা এখানের ভিতরে দেখা গিয়েছে। ছাত্রদল কিছু অ্যাকশন নিয়েছে, বাট কি বেশিরভাগই নেয় না। এটা নিয়ে ছাত্রদল সমালোচিত হয়েছে। শিবির এইটা যদি করে, শিবিরের অধিকাংশই এখানের ভিতরে হলো গিয়ে ছাত্রলীগের ইসের ভিতরে ছিল। এখন ঘটনা যেটা, আমি যদি আপনাকে হিসেবে বলি, শিবির যখন এই কাজটা করে, শিবির যখন ছাত্রলীগের মাঝে ছিল, তখন সে বলা হলো গিয়ে ফিরাউনের ঘরে মুসা, হিকমতের জায়গা থেকে। তার কিন্তু যখন হলো গিয়ে ছাত্রদলের কেউকে যখন আপনি ছাত্রলীগের মাঝে ওই যে অতীতে দেখতে পান গেস্টুম্বা গণনার মাধ্যমে, সেই ছবিগুলো দিয়ে ডিপার্টমেন্ট অফ এক্সপোজ নামের বিভিন্ন ধরনের পেজ টেজ খুলে তারা সেইখানের ভিতরে তাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে। সো এই যে দোদুল্যমান, এই যে দ্বৈত নীতি, এই দ্বৈত নীতি থেকে আসলে সবার বের হইতে হবে। ছাত্রদলের যিনি হলো গিয়ে এবার এজিএস ক্যান্ডিডেট, তাকে নিয়ে একটা অ্যালিগেশনস আছে। সে নিজেই ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে একটা ফেসবুক পেজ খুলেছিল, সেটার আসলে কিছু প্রুফও আপনার করছে, আমি প্রয়োজনে আপনাকে দেখাইতেও পারবো ইসের ভিতরে। ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে একটা পেজ খুলেছিল এবং সেইটা নিয়ে অভ্যুত্থানের লিডারশিপ নিয়ে, অভ্যুত্থানের ঠিক কিছুদিন পরে কুরুচিপূর্ণ অসংখ্য কন্টেন্ট, মিমস এবং হাবি জাবি এবং খুবই নোংরামি করা হয়েছে। ছাত্রদলের বর্তমান যিনি এজিএস ক্যান্ডিডেট মায়ের, তাকে নিয়ে এই অভিযোগটা, এবং এই অভিযোগের আমি কিছু প্রুফ আপনাকে প্রয়োজনে হলো গিয়ে আমি এখন দেখাতে পারবো। ফলত এই যে ক্যাম্পাসের মধ্য দিয়ে গুপ্তভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, বিভিন্নভাবে ব্যবহার করে, এই যে নোংরামি, এই গুপ্ত রাজনীতি যে শুধুমাত্র এরাই করছে, কি বলে যে শিবির করছে এমনও না, গুপ্ত রাজনীতির সাথে ছাত্রদলও জড়িত। এখন সবাই আসলে একটা প্রবাহী করে, সব মাছেই আসলে নোংরা খায়, নাম পরে পাঙাশ মাছের দোষ। সেই পাঙাশ মাছের দোষটা থেকেও আমাদের মনে হয় বের হইতে হবে, সবারই আসলে দায়টা নিতে হবে, রাজনীতি উন্মুক্ত করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে রিফাত রশিদ। আপনি অনেক বিষয় নিয়ে কথা বলেন। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। আমরা শেষ পর্যায়ে, রিফাত বেশ কিছু কথা বলছিল, উদর পিন্ডি বুদর ঘাড়ে, এই জিনিসগুলো আমরা জাতীয় রাজনীতিতেও দেখেছি, ছাত্র রাজনীতিতেও কি এগুলো আমাদেরকে দেখতে হবে? আসলে ছাত্র রাজনীতিতে বরং গত কয়েকদিনের নমুনায় মনে হচ্ছে ওটা আরো বেশি করে ভর করেছে। কিছু অপরাধ আছে, ধরুন চুরি অথবা চাঁদাবাজি অথবা ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টা। প্রথমত সে ধর্ষণকারী কিনা আমরা দেখা যায় যে ওইটা সাব্যস্তে যাওয়ার আগেই যে সে ছাত্রদল না ছাত্র শিবির না ছাত্রলীগ, ওই আইডেন্টিটি খুঁজতে ব্যস্ত হয়ে যায়। অর্থ হচ্ছে যে মূল অপরাধ থেকে আমাদেরকে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একই বিষয় দেখি। একসময় এটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে ছিল, তো একটা শব্দ গত বছর খানেক ধরে তো ব্যাপক আলোচিত এবং প্রশংসিত শব্দ, এটা আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্ররা এই শব্দটা বেশি ব্যবহার করে, যে এটা নতুন বন্দোবস্ত। তো নতুন বন্দোবস্ত বলতে একটা নতুন ব্যবস্থাপনা, অথবা আরও যদি সাদামাটা বলি, যে আগে যে অসভ্যতাগুলো চলতো, যে বর্বরতাগুলো চলতো, সেগুলো আর চলবে না, যদি সোজা বাংলায় আমরা এটা করি। কিন্তু আমরা গত কিছুদিন বিশেষ করে খেয়াল করছি, ওই যে দোষারোপ করা, আপনি অপরাধ সামনে নিয়ে আসলেন, তাহলে এখন প্রথমে আলাপ হবে অপরাধী নিয়ে বা অপরাধটা নিয়ে। কিন্তু আমরা দেখা গেল যে অপরাধেও থাকছি না, অপরাধীর কাছেও থাকছি না, আমরা চলে যাচ্ছি সে কখন কোন দল করত, বা কোন দল তাকে স্বীকার করে, কোন দল তাকে অস্বীকার করে। অপরাধের থেকে বেশি গুরুত্ব হয়ে যাচ্ছে সে কোন দল করে। তো এইসব করতে গিয়ে যে নতুন বন্দোবস্ত, এটা কিন্তু এরই মধ্যে এই শব্দটা হাস্যকর হয়ে গেছে। আমরা খেয়াল করছি পুরনো চর্চাই কিন্তু হচ্ছে। তো কারো আচরণে শিবির, কারো আচরণে ছাত্রদল, সেটা রিফাত আপনারা বুঝতে পারেন, আপনারা এই জেনারেশন মেধাবী, নিঃসন্দেহে আমাদের চেয়ে অনেক মেধাবী। কিন্তু গণমাধ্যমের কর্মী হিসাবে এবং একজন অভিভাবক হিসাবে আমি যেটা খেয়াল করি, ওই যে ট্যাগ দেয়া, অর্থাৎ যে কোনো কাজ করলেন সেটাকে অন্য কিছু একটা দিয়ে ধামা দিয়ে চাপা দেয়া, ওই প্রচুর ধামা এখন আবিষ্কার হয়ে গেছে দেশে। এবং আচরণ কিন্তু যেটাকে আমরা ফ্যাসিবাদ বলি, তো ইংরেজি শব্দ বাদ দিলে এটা যদি আমরা বাংলায় সোজা বুঝি যে গোয়ার্তমি, অসভ্যতা, বর্বরতা, তো ওই সময় এটা ছাত্রলীগ করতো অথবা যুবলীগ করতো, আওয়ামী লীগ করতো, আমরা এইভাবে বলতাম। ওই আচরণগতভাবে চর্চার দিক থেকে সেটা কিন্তু এখন আমরা খেয়াল করছি, যেখানে যে সুবিধা পাচ্ছে সে ওখানে গটিয়ে দিচ্ছে, কিন্তু তাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে না। তফাতের দূর, চর্চা কিন্তু সে ওইটাই করছে। সে হয়তো জয় বাংলা স্লোগান দিচ্ছে না, শেখ হাসিনা এগিয়ে চলো বলছে না বারবার দরকার শেখ হাসিনার সরকার, হয়তো ওই স্লোগানগুলো দিচ্ছে না, ক্রিয়াকর্ম কিন্তু ওগুলোই। একদম সোজাভাবে বুঝতে গেলে প্যারাসিটামল আর সিটামল অথবা নাপা একই কাণ্ডকীর্তি কিন্তু। তো যেগুলো আমাদেরকে কিন্তু খুব কষ্ট দেয়, বিশেষ করে ছাত্র রাজনীতির বিষয়ে তো একটা ফয়সালা হতে পারত। এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনটা হতে দিলে নিঃসন্দেহে মেধাবী ছাত্ররা এখানে শুধু আসতোই না, সামনের দিনের জন্য আগ্রহী হতো।
কিন্তু আবার আমাদেরকে এখন দেখেন অনিবার্যভাবে আবারও আলোচনায় যেতে হচ্ছে কি আসলে ছাত্র রাজনীতিটা থাকা উচিত। জি, নাকি এই প্রশ্ন উচিত সামনে না? চলে এসেছে, আমাকে শেষ করতে হবে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা প্রশ্ন করব আমি রিফাত, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আছেন। আমরা জানি যে সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি আপনারা বিলুপ্ত করেছেন বা স্থগিত করেছেন। আপনি আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে দেখেন? এইটা তো খুব বড় প্রশ্ন এবং জটিল প্রশ্ন, এবং এটা নিয়ে আসলে অনেক লম্বা সময় কথা বলা যাবে। রাজনৈতিক ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ দেখার থেকে আমি বাংলাদেশের রাজনীতিকে আপনি কি কিভাবে দেখতে বৈষম্য চাই, বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে থেকেই সামনে আগাবেন, নাকি আপনি এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক কথা চিন্তা করছেন? মানে রাজনৈতিক জিনিসটা এরকম আপনি আগে থেকে বলে দিতে পারবেন না। আমি আগামীকালকে বিএনপিতেও যোগ দিতে পারি, আমি আগামীকালকে ছাত্রদলও যোগ দিতে পারি। শিবির তো একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, ওইখানে হয়তো বা যোগ দেওয়া কঠিন, জামাতে যোগ দেওয়া যায়। তো আমি যে কোনো কিছুই করতে পারি, বা নতুন একটা রাজনৈতিক দলও খুলতে পারি। তো এইগুলো তো আসলে ডিফারেন্ট জিনিস। হয়তো এনসিপিতেও যেতে পারি, অথবা নতুন একটা ছাত্র সংগঠন খুলে সেখানের ভিতরে যেতে পারি। নানাবিধ ব্যাপার স্যাপার আছে। রাজনীতির জিনিসটা হলো কি আপনি সময়ের সাথে কিভাবে আসলে রিয়েক্ট করতেছেন সেই বৈষম্য জিনিসটা। বিরোধী ছাত্র আন্দোলনের এখন আপনি সভাপতি, এবং সেটা আপনি নিয়ে যেটা- আপনার কি পরিকল্পনা আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গাটা আমরা যেটা বলেছি যে কমিটিগুলো যেহেতু আমরা স্থগিত করেছি, কমিটিগুলো তো কিন্তু এখন পর্যন্ত বাতিল হয়নি, স্থগিত করা করা আছে, জি। কমিটিগুলোরে আমরা একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা হয়তো বা কিছুদিনের ভিতরে, যেহেতু অনেকগুলো কমিটি, অনেক বড় একটা সংগঠন, সো অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, সেগুলোকে আসলে ডিল করার চেষ্টা করা হচ্ছে। এবং এর বাইরে যদি বলি, এর বাইরে আমাদের আসলে শহীদ আহতদের প্রতি যে দায়বদ্ধতা, সেটা নতুন বাংলাদেশ কীরকম হবে আমরা কিছু রূপরেখা দিয়ে যেতে চাই। এবং আগামীর বাংলাদেশ অভ্যুত্থানের যে রাজনীতিটা, সেই রাজনীতিটা আমাদের আসলে করে যাওয়া উচিত এবং করতে হবে। এবং সবশেষে যেই জিনিসটা আসলে যেই দায়বদ্ধতার থেকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আসে, সেটা হলো গিয়ে 1 দফার ভিতরে আমরা একটা স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ, স্বৈরাচারী শেখ হাসিনার পতন। স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু বাকি কাজটা তো আসলে অসমাপ্ত আছে, এবং সেই অসমাপ্ত কাজটা তো আসলে ঘোষণাটা দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে। সো এই দায়বদ্ধতা যতদিন না পর্যন্ত এই জিনিসটা সলভ হচ্ছে, সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত এই দায়বদ্ধতাটা আমাদের রাখতে হবে এবং এটা নিয়ে কাজ করে যেতে হবে। এটা নিয়ে আসলে মূল কাজটা। এবং আমি মনে করি আমি রিফাত রশিদ থাকি বা না থাকি, আমি তো সারা জীবন হয়তো একটা প্ল্যাটফর্ম করবো না বা থাকবো না। যেই আসুক তার আসলে এই মূলনীতির উপরেই আসলে থাকতে হবে। ফ্যাসিবাদী যে ব্যবস্থা, ফ্যাসিবাদ যে স্ট্রাকচার, এই কাঠামোটাকে বিলোপ করে একটা নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে আসা, সেটা ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে। এবং এই পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ, যার জন্য আমরা 71 করেছি, যার জন্য আমরা 24 করেছি, যার জন্য 52 করেছি, যার জন্য 90 করেছি, প্রত্যেকটা জিনিসের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, আপনি একটু গোড়ার দিকে ঘাটে দেখলে প্রত্যেকটার আকাঙ্ক্ষা আসলে খুব কমন কিছু জিনিস। সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করা আসলে আমাদের আসলে লক্ষ্য। এইটুকুই আমি বলতে চাই। আপনি নিজেকে উন্মুক্ত রেখেছেন রাজনৈতিক অঙ্গ। রাজনীতিতে সবাইকে সবসময় উন্মুক্ত রাখতে হবে। বাংলাদেশের ভিতরে কোনো রাজনৈতিক দলের প্রধান ব্যতীত, এবং আরেক রাজনৈতিক দলের প্রধানের তো আমরা অনেক জায়গায় পরিবর্তন দেখেছি, অন্যান্য রাজনৈতিক দলের পরিবারতন্ত্রের রাজনীতি যে জায়গায় রয়েছে, আসলে বাংলাদেশে বড় দুইটা রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ তো এখন নাই, বিএনপি আছে, যাদের মাঝে পরিবর্তনের রাজনীতির চর্চা আছে, তারা ব্যতীত কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কেউ আসলে বলতে পারবে না যে তার পলিটিক্যাল ক্যারিয়ার এখানে ফিক্সড। এই জিনিসটা আসলে বলা যায় না। আমরা অতীতে অনেককেই অনেক কমিটমেন্ট দিয়ে ব্রেক করতে দেখেছি। রাজনীতি জিনিসটা এরকম সময়ের সাথে সাথে সে অ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করবে। জি, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।